কাপাসিয়ায় স্ত্রী সন্তান সহ ৫ খুন, পলাতক স্বামী। যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরল বৃষ্টির মরদেহ, বিকেলে মাদারীপুরে দাফন। চট্টগ্রামের লোহাগাড়ায় ২ বাসের সংঘর্ষে নিহত ৪। এটিএন নিউজ দেখছেন আপনারা। দেশের খবরে আপনাদের সঙ্গে রয়েছি আমি জান্নাতুল ফিরদাউস কবিতা। এতক্ষণ শুনছিলেন নাসির সিনটেক্স গ্রুপের সৌজন্যে সংবাদ শিরোনামগুলো। এবারে পুরো খবর। গাজীপুরের কাপাসিয়ায় একই পরিবারের ৫ সদস্যকে নৃশংসভাবে হত্যার ঘটনায় এলাকায় নেমে এসেছে শোক আর আতঙ্ক। স্ত্রী, ৩ কন্যা সন্তান ও শ্যালককে ঘরের ভেতরে গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে পরিবারের কর্তা ফোরকানের বিরুদ্ধে। ঘটনার পর থেকেই তিনি পলাতক রয়েছেন। শুক্রবার গভীর রাতে উপজেলার রাউতকোনা গ্রামে এ হত্যাকাণ্ড ঘটে। পুলিশ ও স্থানীয়দের ধারণা, দীর্ঘদিনের পারিবারিক কলহ থেকেই এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটতে পারে। নিহতরা হলেন ফোরকানের স্ত্রী শারমিন, ৩ মেয়ে ফারিয়া, মারিয়া ও মিম এবং শ্যালক রসুল। তাদের সবার বাড়ি গোপালগঞ্জ সদরে। স্থানীয়দের অভিযোগ, চাকরি দেওয়ার কথা বলে শ্যালক রসুলকে বাড়িতে ডেকে নেন ফোরকান। পরে হত্যাকাণ্ড ঘটিয়ে পালিয়ে যাওয়ার আগে নিজেই মোবাইল ফোনে শ্বশুর বাড়িতে বিষয়টি জানান। ফোন আসছিল বাসা থেকে, মানে দেশে থেকে ফোন দিছে যে রসুলকে ফোন করা হয়েছে। বাসা থেকে অনেকবার ফোন দিচ্ছে মামার, কোনো জায়গা থেকে মামার লাইনে পায় না। তারপরে আজকে দেখি মামার কম্বল আঙ্গে দেখি মামার এই অবস্থা। একই পরিবারের ৫ সদস্যকে হত্যার ঘটনায় হতবাক স্থানীয় বাসিন্দারা। দ্রুত হত্যাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তারা। 3টা বাচ্চা একদিকে, আর ছোট বাচ্চারা মাদক দ্রব্য যে কোনো নেশা জাতীয় জিনিস খাওয়াই মারছে, আর বড় মেয়েটারে অনেকগুলো কূপ দেয়, কূপ দেওয়ার কারণে মারা যায়। আর মেজুটারও কূপ দেওয়া হয়, আর যে খেলাটা ওটা একটা খাটে ছিল, ওকে কূপ দিয়ে মারা হয়। পুলিশ বলছে হত্যাকাণ্ডের প্রকৃত কারণ উদ্ঘাটন এবং পলাতক ফোরকানকে গ্রেপ্তারে একাধিক টিম কাজ করছে। পারিবারিক দ্বন্দ্বের কারণে, কলহের কারণে এই আজকের ঘটনাটি ঘটে থাকতে পারে বলে আমরা ধারণা করছি। আমাদের ডিটেকটিভ ব্রাঞ্চটা কাজ করছে, ওইভাবে ফর্মালি এখনো কোনো কমিটি গঠন করা হয়নি, বাট আমরা সবাই কাজ করছি এবং চলমান রয়েছে তদন্ত। কাপাসিয়ার এই ভয়াবহ হত্যাকাণ্ড স্থানীয়দের মনে আতঙ্কের পাশাপাশি তুলেছে নানা প্রশ্ন। এখন স্বজন ও এলাকাবাসীর একটাই দাবি, দ্রুত রহস্য উদ্ঘাটন এবং দোষীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা। চন্দন পাল, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডার শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টির মরদেহ সকালে ঢাকায় পৌঁছেছে। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মরদেহ হস্তান্তরের পর সন্তানের কফিন ধরে বাবা মায়ের আহাজারি আর স্বজনদের কান্নায় ভারী হয়ে ওঠে পরিবেশ। এদিকে বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন ও নাহিদা সুলতানা বৃষ্টির হত্যার অভিযোগে অভিযুক্ত ব্যক্তির মৃত্যুদণ্ড চেয়েছেন যুক্তরাষ্ট্রের প্রসিকিউটররা। সম্রাট আনোয়ার আরও বিস্তারিত জানাচ্ছেন। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ৮ নম্বর গেটের পাশের এ জায়গায় কিছুক্ষণ পর পর অ্যাম্বুলেন্স আসে। সেসব অ্যাম্বুলেন্সে করে বেরিয়ে যায় প্রবাসী মৃত ব্যক্তিদের মৃতদেহ। শনিবার সে তালিকায় যুক্ত হলো আরেকটি নাম, নাহিদা সুলতানা বৃষ্টি। তার নিথর দেহ বুঝে নিতে সকালে সেখানে উপস্থিত হন বৃষ্টির বাবা, মা, স্বজন, বন্ধুরা। নির্বাক তাকিয়ে যারা দেখেন অন্যদের ব্যস্ততা, দৃষ্টি তখন শূন্যে, প্রিয়জনকে হারানোর বেদনায় ব্যথাতুর। এক বুক কষ্ট নিয়ে কন্যার মৃতদেহ বুঝে নিতে দাপ্তরিক কাজ শেষ করতে হয় অভিভাবকদের। সকাল ৯টার পর এমিরেটসের ফ্লাইটটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। সদা চঞ্চল সন্তান বৃষ্টি বাবা মায়ের কাছে ফেরে নিথর হয়ে। মৃতদেহ হস্তান্তরের সময় কন্যার কফিনে হাত রেখে কান্নায় ভেঙে পড়েন মা, বাবা। দাবি করেন বৃষ্টির হত্যাকারীর শাস্তি হোক। গ্রামে যত দুঃখী মানুষ আছে তাদের পাশে সবসময় থাকবে, এই ছিল তার একটা প্রবল ইচ্ছা। এবং সামনে একটা নেম প্লেট থাকবে যেখানে লেখা থাকবে নাহিদা সুলতানা বৃষ্টি, ডক্টর নাহিদা সুলতানা বৃষ্টি। ঘাতকের জন্য সর্বোচ্চ শাস্তি হয়। আমাদের বাংলাদেশের প্রশাসনিক পক্ষ থেকে বা মন্ত্রণালয় থেকে জন্য
এটা বলা হয়। ইউএস গভর্নমেন্ট এবং বাংলাদেশ গভর্নমেন্টের প্রতি আমাদের একটাই প্রত্যাশা যেন এই যে নির্মম হত্যাকাণ্ড এটার জন্য একটা সুষ্ঠু বিচার হয় আর কি। আমার বোন অনেক ভালো একটা মানুষ ছিল, কেন এমন করলো আমি জানি না। এদিকে নিহতের পরিবারের পাশে থাকার পাশাপাশি বৃষ্টির পরিবার প্রকৃত বিচার পাবেন সে প্রত্যাশা জানান পররাষ্ট্র সচিব। বৃষ্টির হত্যাকাণ্ডের সাথে অভিযুক্ত যারা, তাদের তদন্ত যাতে সুষ্ঠুভাবে হয় এবং পরবর্তীতে যাতে তাদের বিচার যথাযথভাবে হয় সেজন্য কাজ করে যাচ্ছে। আমরা মার্কিন কর্তৃপক্ষের সাথে সার্বক্ষণিক যোগাযোগের মধ্যে আছি। বিমানবন্দর থেকে বৃষ্টির মরদেহ নিয়ে যাওয়া হয় মাদারীপুরে তার গ্রামের বাড়িতে। এদিকে যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অফ সাউথ ফ্লোরিডার 2 বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন ও নাহিদা সুলতানা বৃষ্টির হত্যার অভিযোগে অভিযুক্ত ব্যক্তির মৃত্যুদণ্ড চেয়েছেন যুক্তরাষ্ট্রের প্রসিকিউটররা। অন্যদিকে উচ্চশিক্ষার যে অভিলাষে প্রবাসে গিয়েছিলেন জামিল আহমেদ লিমন ও নাহিদা সুলতানা বৃষ্টি, হত্যাকাণ্ডের শিকার হওয়ার পর সে স্বীকৃতিও মিলেছে। বিশ্ববিদ্যালয়ের বসন্তকালীন সমাবর্তনে লিমন ও বৃষ্টিকে মরণোত্তর ডক্টরেট ডিগ্রি দিয়েছে ইউনিভার্সিটি অফ সাউথ ফ্লোরিডা, যেখানে তাদের সম্মানে অনুষ্ঠানস্থলে 2টি খালি চেয়ার নির্ধারিত পোশাকে সজ্জিত করে রাখা হয়। এবছর 393 জন ডক্টরাল ডিগ্রিধারীর তালিকায় তাদের নাম অন্তর্ভুক্ত করা হয়েছে। সম্রাট আনোয়ার, এটিএন নিউজ। চট্টগ্রামের লোহাগাড়ায় একই কোম্পানির 2 বাসের সংঘর্ষে এক নারীসহ 4 জন নিহত হয়েছেন। পুলিশ ও প্রত্যক্ষদর্শী জানান, বেলা 11টার দিকে হোটেল 4 সিজনের সামনে চট্টগ্রামগামী মার্সা পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে একই কোম্পানির কক্সবাজারমুখী আরেকটি বাসের সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই নিহত হন রেহানা বেগম নামে এক যাত্রী। তিনি পটিয়ার পাচুরিয়া এলাকার বাসিন্দা। পুলিশ ও ফায়ার সার্ভিস 10 জন আহত যাত্রীকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। চিকিৎসাধীন অবস্থায় ঝিনাইদহের নাইমুল ইসলাম জিহান ও নাইম এবং ভোলার মনিরের মৃত্যু হয়। দুর্ঘটনার পর চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে দুর্ঘটনা কবলিত বাস দুটিকে সরিয়ে নিলে যান চলাচল স্বাভাবিক হয়ে আসে। দেশের খবরে আছি, সময় হলো একটা বিরতি নেবার, ফিরে আসছি আরো জানি। ব্রাহ্মণবাড়িয়ায় সীমান্তে বিএসএফ এর গুলিতে 2 বাংলাদেশি নিহত। ফিরে এসে দেশের খবরের সবাইকে আবারও আমন্ত্রণ জানাচ্ছি। ধানের ক্ষয়ক্ষতি দেখতে ব্রাহ্মণবাড়িয়ার হাওর পরিদর্শন করছেন কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিনুর রশিদ। এ বিষয়ে বিস্তারিত জানাতে নাসিরনগর শহীদ মিনার চত্বর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন পূর্বাঞ্চলীয় ব্যুরো প্রধান পীযূষকান্তি আচার্য। পীযূষকান্তি আচার্য, পরিদর্শন শেষ করেছেন কিনা, তাছাড়া শেষ করার পর কিছু বলেছেন কিনা, তিনি সার্বিকভাবে কি প্রত্যক্ষ করেছেন সেখান থেকে? ধন্যবাদ কবিতা। আমি এখানে আছি কৃষিমন্ত্রীর সমাবেশে। আপনি জানেন দুপুরবেলা কিন্তু কৃষিমন্ত্রী ব্রাহ্মণবাড়িয়া এসে পৌঁছান। এখানকার ক্ষতিগ্রস্ত কৃষক যারা আছেন তাদের সাথে তিনি কথা বলেছেন এবং তাদের দুর্দশার কথা আমি একটু দেখাতে চাই আপনাকে। এখন কিন্তু স্থানীয় সংসদ সদস্য এম এ হান্নান বক্তব্য রাখছেন এবং এরপরই কিন্তু নিহত কৃষক যে আহাদমি আছেন, যিনি মারা গিয়েছিলেন এবং তাকে কিন্তু 2 লাখ টাকার এখানে একটি চেক দেওয়া হবে এবং প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত হাওর অঞ্চলের যে কৃষকরা রয়েছেন তাদের মধ্যে ত্রাণ বিতরণ করবেন। এখানে কিন্তু ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক আবু সাইদের সভাপতিত্বে এখানে উপজেলা প্রশাসন এই মিটিংটি করেছেন এবং এই মিটিংয়ে যে ক্ষতিগ্রস্ত কৃষকরা রয়েছেন এখানে উপস্থিত আছেন এবং কৃষিমন্ত্রী বলেছেন যে এখানকার যে কৃষকরা যারা রয়েছেন এখানকার কৃষকদের কিন্তু তারা সরকার
কৃষকদের কিন্তু সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে এবং তাদেরকে স্বাবলম্বী করার জন্য এই সরকার কাজ করছে। তো এই কিছুক্ষণের মধ্যেই এখানে যে কৃষিমন্ত্রী আছেন আমিনুর রশিদ তিনি বক্তব্য রাখবেন এবং এখানকার যে ক্ষতিগ্রস্ত কৃষক যারা রয়েছেন তাদেরকে এখানে কিন্তু ত্রাণ প্রদান করা হবে। তো এই ছিল আমার কাছে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর থেকে সর্বশেষ খবর। জি, ধন্যবাদ আপনাকে পীযূষ কান্তি আচার্য, আপনি আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন। দর্শক, ধানের ক্ষয়ক্ষতি দেখতে ব্রাহ্মণবাড়িয়ার হাওর পরিদর্শন করেছেন কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিনুর রশিদ। আমরা এই বিষয়ে বিস্তারিত জানছিলাম আমাদের প্রতিনিধির কাছ থেকে। প্রখর রোদ পেয়ে ভিজে যাওয়া ধান শুকিয়ে ক্ষতি পুষিয়ে নেওয়ার চেষ্টা করছেন নেত্রকোনার হাওরবাসী, কিন্তু ভেজা ধান বিক্রি হচ্ছে মাত্র 3 থেকে 400 টাকা দরে। জেলার মোহনগঞ্জ উপজেলার ডিঙ্গাপোতা হাওর থেকে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন প্রতিনিধি শামীম আহমেদ। শামীম আহমেদ, কিছুটা আশার আলো দেখতে চাচ্ছেন কৃষকরা, কি অবস্থা জানাবেন সেখান থেকে? ধন্যবাদ কবিতা। আপনাকে জানিয়ে রাখি, নেত্রকোনা জেলায় এবছর মোট বোরো আবাদ হয়েছে 1,85,000 হেক্টর ভূমিতে। তার মধ্যে হাওর অঞ্চলে রয়েছে 41,000 হেক্টর ভূমি। আমি এখন রয়েছি নেত্রকোনা জেলার সবচেয়ে বড় যে হাওরটি, সেই ডিঙ্গাপুতা হাওরের পারে, এবং আমি যতটুকু দেখলাম যে এখানে সার্বিক তথ্য মতে জানা গেছে যে 41,000 হেক্টর ভূমি যে হাওরের যে নিচু অঞ্চলগুলোতে বোরো চাষ হয়েছিল তার প্রায় অর্ধেক পরিমাণ, প্রায় 20,000 হেক্টর বা তারও অধিক পরিমাণ ধান মূলত পানির নিচে তলিয়েছে, এবং বাকি যে ধানটুকু রয়েছে সেই ধানটুকু কৃষকরা এখন প্রখর রোদ পেয়েছে, সেই রোদে তারা ধান তোলার চেষ্টা করছেন এবং সেই ধান শুকিয়ে কিছুটা ক্ষতি পুষিয়ে নেওয়ার চেষ্টা করছেন। কিন্তু আপনাকে যদি আরেকটি ব্যাপার জানিয়ে রাখি যে তারা যে ধানটুকু তুলছেন বা যে ধানটুকু সংগ্রহ করতে পারছেন, সেই ধানটুকু ব্যবসায়ীরা তারা সেই ধান কোনো অবস্থাতেই 300, 400, 500 টাকার বেশি দামে তারা নিচ্ছে না। এখানে তারা অভিযোগ করছেন যে ব্যবসায়ীদের মধ্যে এক ধরনের একটা সিন্ডিকেট তৈরি হয়েছে, এবং কৃষকরা দাবি করছেন যে সরকার যেন অত্যন্ত কঠোর নজর আমরা আমাদের প্রতিনিধি শামীম আহমেদের সঙ্গে একটু সংযুক্ত হয়ে জানার চেষ্টা করছিলাম, যেমনটি আপনারা শুনছিলেন, প্রখর রোদ পেয়ে ভিজে যেই ধান ভিজে গেছে সেটা শুকিয়ে নিয়ে ক্ষতি পুষিয়ে নেওয়ার চেষ্টা করছেন নেত্রকোনার হাওরবাসী। সেই বিষয়টা নিয়ে আমাদেরকে প্রতিনিধি শামীম আহমেদ বিস্তারিত জানাচ্ছিলেন। দেশের খবরে আছি, সময় হলো একটা বিরতির, ফিরে আসছি, সাথেই থাকুন। ফিরে এসে দেশের খবরে সবাইকে আবারও আমন্ত্রণ জানাচ্ছি। আমি জান্নাতুল ফিরদাউস কবিতা। সাভারের মহাসড়কে হকার বসতে না দেয়ায় আনসার সদস্য ও হকারদের মধ্যে সংঘর্ষে 200 থেকে 300 জনের বিরুদ্ধে মামলা হয়েছে। হামলাকারী 18 জনকে গ্রেফতার করেছে সাভার থানা পুলিশ। সাভার বাসস্ট্যান্ড থেকে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন কামরুজ্জামান, যাদেরকে আটক করা হয়েছে তাদের বিরুদ্ধে পরবর্তীতে কি ব্যবস্থা নেওয়া হবে কিছু জানতে পেরেছেন কিনা? ধন্যবাদ কবিতা। যেমনটি বলছিলেন যে এরই মধ্যে কিন্তু যে এই আনসার এবং হকারদের মধ্যে কিন্তু সংঘর্ষে এর মধ্যে 18 জনকে গ্রেপ্তার এবং বাকি যে 200 থেকে 300 হকারের বিরুদ্ধে কিন্তু অজ্ঞাত এবং তদন্ত অফিসের সাথে কথা বলেছে, তিনি আমাদেরকে জানিয়েছে যে এর মধ্যে কিন্তু তাদের আরো গ্রেপ্তার কিন্তু অব্যাহত রয়েছে। এবং আমি যদি দেখাই যে এই স্থানেই কিন্তু একদম যে এই স্থানেই কিন্তু হকারদের বসতে না দেওয়ায় কিন্তু আসলে মূলত জ্যামটা শুরু হয়েছে। এবং গতকালকে আপনাদের সাথে জানিয়ে রাখি যে গতকালকে কিন্তু ঠিক বিকেল 5টার দিকে কিন্তু এই হকার এবং দায়িত্বরত যারা আনসার তারা কিন্তু সবসময় দেখভাল করে যে এখানে কিন্তু হকার বসতে না পারে। সে কারণে কিন্তু হকারদের সাথে এবং আনসারদের মধ্যে কিন্তু ব্যাপক সংঘর্ষ হয়। এতে কিন্তু আনসার সদস্যের 6 জন সদস্য কিন্তু আহত হয়েছে এবং এছাড়াও হকারদের মধ্যেও কিন্তু 3 থেকে 4 জন কিন্তু আহত হয়েছে। এর মধ্যে হকারদের কিন্তু আজকে কিন্তু দেখেছে যে আটক করে গতকালকে থেকে অভিযানটা দিয়ে আজকে পর্যন্ত 18 জনকে তারা গ্রেপ্তার করে এবং বিজ্ঞ আদালতে কিন্তু প্রেরণ করা হয়েছে। তো সবকিছু মিলে আমি কথা বলেছিলাম সবার নির্বাহী কর্মকর্তা যিনি এটা এই পৌরসভার যিনি দায়িত্বে রয়েছেন, নির্বাহী কর্মকর্তার সাথে আমরা কথা বলেছি। সাইফুল ইসলাম তিনি আমাদেরকে জানিয়েছেন যে হকাররা যেহেতু দায়িত্বরত
সরকারি কর্মচারীদের গায়ে হাত তুলেছে বা এবং সহিংসতা করেছে তাদের বিরুদ্ধে কিন্তু তারা এই মামলায় অব্যাহত যারা গ্রেফতার করেছে এবং মামলাকে অব্যাহত রয়েছে এবং এই আরো গ্রেফতারের প্রস্তুতি চলছে বলে আমাদেরকে জানিয়েছে। তো সবকিছু মিলিয়ে সাভার এবং হকার মুক্ত রাখতে কিন্তু ব্যাপক কিন্তু সরকারি কর্মকর্তা এবং পুলিশের পক্ষ থেকে কিন্তু প্রস্তুতি নিয়েছে, যেহেতু সামনে ঈদের সামনে সাভারে কিন্তু কোনো হকার করতে হবে না এই মর্মেই কিন্তু প্রশাসনের পক্ষ থেকে কিন্তু তারা নড়ে চড়ে বসেছে, যে কারণে হকাররা কিন্তু এই সংঘর্ষে জড়িয়ে গেছে। তো এই ছিল সর্বশেষ আমার কাছে সাভারের নিউ মার্কেট এলাকা থেকে আমরা ফেরত যাচ্ছি কবিতার কাছে। কবিতা, আপনাকে ধন্যবাদ। যুক্ত হয়েছেন আমাদের সঙ্গে কামরুজ্জামান। দর্শক, আপনারা শুনছিলেন সাভারের মহাসড়কে হকার বসতে না দেয়াকে কেন্দ্র করে আনসার সদস্য এবং হকারদের মধ্যে সংঘর্ষে 200 থেকে 300 জনের বিরুদ্ধে মামলা হয়েছে। এই বিষয়ে জানাতে সংযুক্ত হয়েছেন সহকর্মী কামরুজ্জামান সাভার বাস স্ট্যান্ড থেকে। ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার ধ্বজনগর সীমান্তে বিএসএফ এর গুলিতে 2 বাংলাদেশি নিহত হয়েছেন। শুক্রবার রাত 11:30টার দিকে ভারতীয় সীমান্তের অভ্যন্তরে এই ঘটনা ঘটে। নিহতদের একজন মোহাম্মদ মোরসালিন, তিনি কসবার গোপীনাথপুর ইউনিয়নের বাসিন্দা ও স্থানীয় শাহ আলম ডিগ্রি কলেজের শিক্ষার্থী ছিলেন। বিজিবির 7 ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস.এম. শরীফুল ইসলাম জানান, গতকাল রাতে আনুমানিক 15 জন বাংলাদেশি ভারতীয় চোরা কারবারিদের সাথে চোরাচালানের উদ্দেশ্যে ধ্বজনগর সীমান্ত দিয়ে ভারতে যায়। পরবর্তীতে মালামাল নিয়ে ফেরার সময় বিএসএফ এর সাথে হাতাহাতি ও ধস্তাধস্তির এক পর্যায়ে বিএসএফ সদস্য চোরা কারবারিদের উপর গুলি চালায়। এই ঘটনাতেই বাংলাদেশি মোহাম্মদ মোরসালিন গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান এবং ভারতের হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরেকজনের মৃত্যু হয়। নীলফামারীতে প্রস্তাবিত বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ 1000 শয্যা জেনারেল হাসপাতালের স্থান পরিদর্শন করেছেন চায়না ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট কর্পোরেশন এজেন্সির 5 সদস্যের বিশেষজ্ঞ দল। বেলা 11:30টার দিকে এজেন্সির পরিচালক ডক্টর ডং লির নেতৃত্বে বিশেষজ্ঞ দলটি জেলা সদরের দারওয়ানি টেক্সটাইল মিলস এলাকায় হাসপাতালের জন্য প্রস্তাবিত স্থান পরিদর্শন করে। তাদের সঙ্গে ছিলেন স্বাস্থ্য সেবা বিভাগের উপসচিব ফাতিমাতুজ জোহরা ও স্বাস্থ্যের পরিকল্পনা ও গবেষণা পরিচালক ডাক্তার আফরিন মাহমুদ, জেলা প্রশাসক মোহাম্মদ নাইরুজ্জামান। কাজ করার জন্য যে রিসোর্সগুলো লাগে সেটা দেখতে এসছে। তারপর যদি কোনো জায়গায় এর চেয়ে আরও যেমন লাইন যদি আরও স্ট্রং লাইন প্রয়োজন হয় সেক্ষেত্রে আমরা সেটার ব্যবস্থা করে দেবো কনসার্ন ডিপার্টমেন্টের সাথে কথা বলে। ওনাদের তথ্য দিয়ে আমরা আপাতত সহযোগিতা করছি, তারপর ওই রিপোর্টের উপরে ডিপেন্ড করে মন্ত্রণালয় সিদ্ধান্ত নেবে। কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে বিজিবির উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। রামকৃষ্ণপুর ইউনিয়নের থোটারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দিনব্যাপী এই ক্যাম্পের আয়োজন করা হয়। বিজিবি জানায়, সীমান্ত সুরক্ষার পাশাপাশি সীমান্তবর্তী মানুষের কল্যাণে নিয়মিত মানবিক কার্যক্রম পরিচালনা করছে কুষ্টিয়া ব্যাটালিয়ন 47 বিজিবি। তারই অংশ হিসেবে দুর্গম এলাকায় বসবাসরত অসহায় ও হতদরিদ্র মানুষের জন্য ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়। ক্যাম্পে বিজিবির বিশেষজ্ঞ মেডিকেল টিম প্রায় 350 জন নারী, পুরুষ, শিশু ও বয়স্ক মানুষকে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা, চিকিৎসা পরামর্শ এবং প্রয়োজনীয় ঔষধ দিয়েছেন। শেষ করতে চাই দেশের খবর, তবে যাওয়ার আগে নাসির সিনটেক্স গ্রুপের সৌজন্যের শিরোনামগুলো দেখে নিব এক নজরে আরও একবার। কাপাসিয়ায় স্ত্রী সন্তান সহ 5 খুন, পলাতক স্বামী। যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরল বৃষ্টির মরদেহ, বিকেলে মাদারীপুরে দাফন। চট্টগ্রামের লোহাগাড়ায় 2 বাসের সংঘর্ষে নিহত 4। ব্রাহ্মণবাড়িয়ার সীমান্তে বিএসএফ এর গুলিতে 2 বাংলাদেশি নিহত। এই ছিল দেশের খবরের আজকের আয়োজন। কাল আবারও দেখা হবে একই সময়।